মার্ক কেমন থাকে? খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, এটা নিয়ে বেশি মাথা ঘামাইতে হবে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটাতে মার্ক নাই, ঠিক আছে? এই এখন ফোন না, ফোন টোন সব বাদ। ক্লাসের মধ্যে কোনো কথা না, কেউ কারোর সাথে কথা না। শুরু বিসমিল্লাহ। রিডিং সেকশন, ঠিক আছে? দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা দেখেন, এমসিকিউ কয়টা আছে? একটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স, আর একটা এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। সিঙ্গেল অ্যান্সার মানে কি? একটা কোয়েশ্চেনে একটাই অ্যান্সার। মাল্টিপল অ্যান্সার মানে একটা কোয়েশ্চেনে একের বেশি অ্যান্সার। আচ্ছা, কয়টা করে কোয়েশ্চেন থাকে এটা? 2টা থেকে 3টা, দুইটাই থাকে। একসময় 3টা আসতো, এখন 2টা আসে। টেস্ট এখন ছোট হয়ে আসছে। সিঙ্গেল অ্যান্সার কয়টা? 2 থেকে 3টা। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস, সিঙ্গেল অ্যান্সারে আমার মার্ক কত? 1 মার্ক। রিডিংয়ে টোটাল 90 মার্ক, তার মধ্যে মাত্র 1 মার্ক। এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার আছে? এটা অ্যান্সার না করলেও কোনো সমস্যা আছে? বাট আমরা অ্যান্সার করব, যেহেতু আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনই টাচ করব। আমরা 90-র প্রিপারেশন নিব, তারপর আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, যে আল্লাহ আমাকে যতটুকু দেয় আমি আমার বেস্ট এফোর্ট দিব, যতটুকু আমি ভালো করতে পারি। মাত্র 1 মার্ক, প্যানিক করার কিছু নেই। আচ্ছা, মাল্টিপল অ্যান্সার যেটা, সেখানে কয় মার্ক? 3 মার্ক। এই 2টা কোয়েশ্চেন মিলে মাত্র 4 মার্ক, যেখানে কিনা আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেই ছিল 44, আর একটাতে ছিল 15, আর লাস্ট দিন যে রিঅর্ডার প্যারাগ্রাফ করছি ওখানে ছিল কত? 6। তাহলে এই কোয়েশ্চেনগুলোর মার্ক কত বেশি, আর এই কোয়েশ্চেন 2টার মার্ক মাত্র 2টা মিলে 4 মার্ক। ঘাবড়ানোর কিছু নেই, সহজে আমরা জিনিসটা দেখি, ঠিক আছে? তাহলে আমরা একটু এমসিকিউ কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝি, যে কোয়েশ্চেনটা কি। তো যেটা বলছি, ক্লাসিক মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস মানে একের বেশি চয়েস বা অপশান থাকবে। কোয়েশ্চেন কয়টা থাকে? একটা কোয়েশ্চেন থাকবে সবসময়। একটা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আমাকে চয়েস অথবা অপশান কয়টা দিবে? মাল্টিপল, একের বেশি দিবে, কয়েকটা অপশান দিবে। হ্যাঁ, 5 থেকে 7টা হয়। আমার কাজ কি দেখেন, চুজ দ্য বেস্ট অ্যান্সার অথবা অ্যান্সার্স লিখে রাখছি। যখন সিঙ্গেল অ্যান্সার তখন একটা, যদি অ্যান্সার্স লাগে তখন 2টা। আচ্ছা, সিঙ্গেল অ্যান্সার, একটা কোয়েশ্চেন, মাল্টিপল অপশন, অ্যান্সার কয়টা? একটা। আচ্ছা, কি থাকবে? আমি কি কোয়েশ্চেনটা দেখাইলে একটু সহজ হবে? আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা একটু দেখেই ফেলি প্র্যাকটিস পোর্টাল থেকে। সবাই কি প্র্যাকটিস সফটওয়্যার ইউজ করেন? ঠিক মতন করেন? আমার তো মনে হয় না। করলে এটা নিয়ে মানে খুব খুশি থাকতেন সবাই, যে বারে কি ফ্যান্টাস্টিক জিনিস পাইছি। অসুবিধা নেই, আপনার বইয়ে যেগুলো আছে ওগুলো সলভ করে অ্যান্সার পাচ্ছেন। ওটা খালি প্র্যাকটিস করার জন্য, যে আমি পরীক্ষার ফরম্যাটের সাথে ইউজ টু হচ্ছি। কারণ পিয়ারসনের অফিসিয়াল সফটওয়্যার কেউ দেয় না, আমরা এমনিতে রোজার মাস উপলক্ষে ফ্রিতে দিচ্ছি গিফট। ঈদের পর থেকে এটা পেইড আর কি। আচ্ছা, আমরা একটু আসি। হ্যাঁ, মান্থলি একটা সাবস্ক্রিপশন আছে, ওটা আমরা রিনিউ করলে সবগুলো কম্পিউটারে এটা অন থাকে। যদি পে না করি তাহলে এটা অফ হয়ে যাবে। তো এই যে রিডিংয়ের আইটেম দেখেন, এই যে প্রথম কোয়েশ্চেনটাই কি? মাল্টিপল চয়েস, সিঙ্গেল অ্যান্সার। বাম পাশে কি আছে? একটা ছোট্ট একটা প্যাসেজ আছে। ডান পাশে কি? কোয়েশ্চেন আর অপশন আছে। তাহলে বাম পাশ থেকে আমি প্যাসেজ পড়বো, তারপর দেখবো যে কোন কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা। এটাই হচ্ছে আমার ফরম্যাট। আমি চলে আসি আবার। একটা শর্ট প্যাসেজ থাকে লেফটে, ডান পাশে কি থাকে? কোয়েশ্চেন আর অ্যান্সারের অপশন থাকে। আমার কাজ কি, যেহেতু আমি সিঙ্গেল অ্যান্সার নিচ্ছি, বেস্ট অ্যান্সারটাকে চুজ করা, একটাই অ্যান্সার, বেস্ট অ্যান্সারকে চুজ করা। আচ্ছা, টোটাল কোয়েশ্চেন থাকতে পারে 2 থেকে 3টা। একটা কোয়েশ্চেনে আমি সর্বোচ্চ কতক্ষণ সময় দিব? অনেকে জিজ্ঞেস করে যে আমার কি সময় দেওয়া থাকবে কি না, দেওয়া থাকবে না। আপনাকে পুরো সময়টা একবারে দিয়ে দিবে। ইম্পর্টেন্ট, প্রথম কোয়েশ্চেনটা মাল্টিপল চয়েস, মার্ক হচ্ছে মাত্র 1। পরের কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মার্ক হচ্ছে 44। আমি যদি এখানে বেশি সময় দিয়ে ফেলি, ওটার জন্য কি আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে না? ওটাতে বেশি ইম্পর্টেন্ট ছিল। এটা আমি সর্বোচ্চ কতক্ষণ দিব একটা কোয়েশ্চেনে? 90 সেকেন্ডস সর্বোচ্চ। ম্যাক্সিমাম একটা প্যাসেজ পড়ে অ্যান্সার করতে গেলে 90 সেকেন্ড। 90 সেকেন্ডের মধ্যে যদি করতে না পারি, স্কিপ, পরেরটা চলে যাবে। যদি আমি না পারি, হ্যাঁ, তাহলে আমি একটা অ্যান্সার দিয়ে দেবো, একটা বিসমিল্লাহ করে শেষ। যদি তারপর আমি 90 সেকেন্ড এনাফ পড়ে বোঝার জন্য। যদি আমি এর মধ্যে না পারি, দরকার নেই, স্কিপ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা,
মানে 1 মার্ক থাকে। আচ্ছা, কি টাইপের অ্যান্সার চাই আমার কাছে? মেইন আইডিয়া, এই যে প্যাসেজের মেইন আইডিয়াটা কি, অথবা রাইটারের পারপাসটা কি, ওনার উদ্দেশ্য কী ছিল এই কথাটা বলার, ওনার ফিলিং কেমন ছিল, বা কোনো একটা জিনিসের প্রতি ওনার অ্যাটিটিউড কেমন ছিল, এই টাইপের জিনিসগুলোই আমার কাছে অ্যান্সার হিসেবে চাই। আমরা একটু সবাই সলভ করি। সবাই খাতা কলম নিচ্ছেন তো সামনে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পিডিএফ কপি। আচ্ছা, মাল্টিপল চয়েস, সিঙ্গেল অ্যান্সার। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের কোয়েশ্চেন। কি বলছে? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বাই সিলেক্টিং দ্য কারেক্ট রেসপন্স। আচ্ছা, অনলি ওয়ান রেসপন্স ইজ কারেক্ট। তাহলে আমরা একটু পড়ি। কি বলছে? হিউজ রিজার্ভস অফ এনার্জি। আচ্ছা, এনার্জি মানে কি? শক্তি। রিজার্ভ মানে হচ্ছে মজুদ। অনেক শক্তির মজুদ পাওয়া গেছে, হ্যাভ বিন ফাউন্ড ইন রক্স ফার বিলো দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইন ব্রিটেন। আচ্ছা, গ্রাউন্ড মানে মাটি, সারফেস মানে কি? সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, ভূপৃষ্ঠ। এই যে মাটির উপর আমরা হাঁটি সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ। আচ্ছা, তো বলছে ব্রিটেনের মাটির নিচে, গ্রাউন্ড সারফেসের নিচে, ফার বিলো দ্য সারফেস, সারফেসের অনেক নিচে পাথরের মধ্যে কি পাওয়া গেছে? অনেক শক্তির রিজার্ভ পাওয়া গেছে। আচ্ছা, ইট ইজ আচ্ছা, এই উৎসটা কিভাবে, শক্তিটা কিসের ফর্মে পাওয়া যেতে পারে? কোনো আইডিয়া? এক্স্যাক্টলি, তেল, অয়েল, তারপর গ্যাস, কোল, কয়লা, এইভাবে এইগুলোই হচ্ছে শক্তি। আচ্ছা, ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজিয়ন্স কুড হোল্ড এনাফ এনার্জি। বলছে নর্থ আর সাউথ ওয়েস্ট রিজনে যথেষ্ট পরিমাণ এনার্জি থাকতে পারে ইন দ্য ফর্ম অফ হিট। কিসের রূপে? হিটের রূপে, তাপ এনার্জি। তাপ কোত্থেকে আসে? কয়লা, কয়লা পোড়াইলে কী পাই? তাপ। আমরা যখন তেল পোড়াই, গাড়ির তেল পোড়াই, কী পাই? হিট পাই। গ্যাস করে হিট পাই। আচ্ছা, ইন দ্য ফর্ম অফ হিট টু প্রোভাইড পাওয়ার ফর মিলিয়ন্স অফ হোমস। মিলিয়ন্স অফ হোমস, লক্ষ লক্ষ বাসাবাড়িতে পাওয়ার সাপ্লাই করার জন্য যথেষ্ট এই পরিমাণ হিট এনার্জি পাওয়া গেছে। ইনফ্যাক্ট আপ টু আ ফিফথ অফ ব্রিটেনস এনার্জি, ব্রিটেনের টোটাল যে এনার্জি তার 1/5 কুড বি প্রোভাইডেড বাই দিস জিওথার্মাল সোর্স। এই উৎস থেকে 1/5 টোটাল এনার্জি সাপ্লাই করা সম্ভব হতে পারে। বাবা, এক্সট্র্যাক্টিং দ্য হিট, এই এক্সট্র্যাক্ট করা মানে কি? আহরণ করা, আহরণ করা। হ্যাঁ, মানে একটা জিনিস ধরেন, কথা মৌমাছির যে মৌচাক, তার ভিতরে মধু আছে, মধুটা বের করে আনতে হয় না? এটা হচ্ছে আহরণ করা। আচ্ছা, তো এক্সট্র্যাক্টিং দ্য হিট, এই হিটটাকে বের করা, অ্যান্ড হিট মানে তাপ, তাপ, অ্যান্ড কনভার্টিং ইট ইন্টু ইলেকট্রিসিটি, একে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা ইজ ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ। এই জিনিসটা খুবই কঠিন এবং কি? থাউজেন্ডস অফ বোর হোলস। বোর হোল কি জিনিস? হোল মানে কি? হোল মানে ছিদ্র, বোর মানে কি? ম্যানহোল দেখছেন? ধরেন একটা ম্যানহোলের মতন গর্ত করছে, যেটা কিনা একেবারে ওই কয়লা পর্যন্ত চলে গেছে, এটি হচ্ছে বোরহোল। ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কনস্ট্রাকশনের টার্ম আছে, এটাকে বলে বোরিং। এটা ছিদ্র করে মাটির আন্ডারগ্রাউন্ডে পর্যন্ত নিয়ে যাওয়া। আচ্ছা, উড বি নিডেড, বলছে হাজার হাজার বোরহোল প্রয়োজন হবে, বাট ওয়ান্স দে ওয়ার ইন প্লেস, যদি তারা একবার জায়গা মতো খনন করা হয়, দ্য হিট উড কিপ জেনারেটিং ইনডেফিনিটলি, এখান থেকে হিট আসতেই থাকবে, আসতেই থাকবে। আচ্ছা, তাহলে টোটাল জিনিসটা কি বুঝছি? ব্রিটেনে পাথরের নিচে কি পাওয়া গেছে? পাওয়া গেছে। আচ্ছা, সেখান থেকে আমরা মানে কি করতে, কতগুলো বাসা বাড়িতে দিতে পারি? অনেক, মানে 1/5 টোটাল এনার্জি আমরা সাপ্লাই করতে পারি। আচ্ছা, বাট এটা কি সহজ? এক্সপেন্সিভ। আচ্ছা, আর এটা কি এখনো
করা হয়েছে নাকি করা হবে সামনে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা এখনো আসে নাই, এটা সামনে হবে বা হতে পারে। এখন 4টা অপশন পড়েন সবাই। হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পারপাস ইন দিস প্যারাগ্রাফ? এই প্যারাগ্রাফে রাইটারের মূল উদ্দেশ্যটা কি, উনি কি করতে যাচ্ছেন? দেখেন, টু শো হাউ কমন দ্য ইউজ অফ জিওথার্মাল পাওয়ার ইজ ইন ব্রিটেন। ব্রিটেনে জিওথার্মালের ব্যবহার কতটা কমন। টু ডিসক্রাইব দ্য প্রবলেমস রিলেটেড টু ইউজিং জিওথার্মাল পাওয়ার ইন ব্রিটেন। ব্রিটেনে জিওথার্মাল পাওয়ার ইউজ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে। টু হাইলাইট দ্য পোটেনশিয়াল বেনিফিটস অফ জিওথার্মাল পাওয়ার ফর ব্রিটেন। ব্রিটেনে জিওথার্মাল পাওয়ারের যে সম্ভাব্য বেনিফিটগুলো আছে, পোটেনশিয়াল মানে সম্ভাব্য, যেটা আমি এখনও পাই নাই, যেটা আমি সামনে পাবো। টু গিভ আ ডিটেইল ডেসক্রিপশন অফ হাউ জিওথার্মাল এনার্জি ইজ প্রডিউসড ইন ব্রিটেন। ব্রিটেনে জিওথার্মাল এনার্জি কিভাবে তৈরি হয় সেটার একটা বিশদ বর্ণনা। কোনটা? ডি। জিওথার্মাল এনার্জি কিভাবে প্রডিউস হয় সেটা ডিটেল বর্ণনা। কোন পার্টটাই পাইছি? অনেকে বলছে যে কিভাবে জিওথার্মাল এনার্জি তৈরি হয়, কয়লাকে কিভাবে পোড়ায়, কয়লা পোড়ানোর পর কিভাবে হিট আসে, হিট কিভাবে, ওটাকে বর্ণনা দেওয়া আছে যে পাওয়ারটা কিভাবে আসে। ভালো করে খেয়াল করেন। ধরেন ফার্স্টে ডি চুজ করছেন, বাট ডিটা কি আসলে হচ্ছে দেখেন তো। বলছে ডিটেল ডেসক্রিপশন দিছে কিভাবে জিওথার্মাল এনার্জি প্রডিউস হয়। এনার্জি প্রডিউস হবে নিশ্চয়ই কোনো একটা ইয়াতে ঢুকাবে, পাওয়ার প্ল্যান্টে ঢুকাবে, কয়লাকে পোড়াবে, ওটা কিছু আছে নাই। তাহলে কি হইতে পারে? সি। কেন? জিওথার্মাল পাওয়ার কিভাবে? হ্যাঁ, পাওয়া গেছে, সামনে এখান থেকে বেনিফিট আসবে। এই যে সামনে যে মিলিয়ন, লক্ষ 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 বাসায় যে সাপ্লাই দিবে অথবা হিট যে আসতেই থাকবে, এগুলো কি এখন নাকি সম্ভাব্য? সব সামনে ফিউচারে পাবো। এক্স্যাক্টলি। কুড, এই যে কুড বি, উড বি, এগুলো সব বোঝায় কি? ফিউচারের পসিবিলিটি। এগুলোকে বলি মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, এই যে আপনাদেরকে বলছি যে বেসিকের গ্রামার চালু হইলে যারা যারা একটু আছে তারা জিনিসটা ভালো মতন করেন, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যে কুড বি, এটা হবে। উড বি নিডেড, দেখছেন, প্রয়োজন হবে। তারপর কি? উড কিপ জেনারেটিং, জেনারেট করতে থাকবে। তারপর হচ্ছে গিয়ে কুড হোল্ড, সেটা ধারণ করতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে হিসাব নিকাশ করা হয়েছে, ওরা এখনো হিসাব নিকাশ করছে যে এত পরিমাণ পাওয়ার তৈরি হবে। সবই ফিউচারের কথা বলতেছে, এই বেনিফিটগুলো এখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডটা দেখি আপনারা পড়েন, ফার্স্ট লাইন। People tend to think that any new technology or device is an act of genius. Something that এইটুকুই প্রথম লাইনটা কি বুঝাইছে একটু একটু করে ভাঙেন। পিপল টেন্ড টু থিঙ্ক, আচ্ছা কখনো শুনছেন টেন্ডেন্সি? টেন্ডেন্সি একটা শব্দ আছে, টেন্ডেন্সি মানে হচ্ছে মানে চায়, মানুষ একটা জিনিস করতে চায়, টেন্ডেন্সি বলে। যে ওর টেন্ডেন্সি আছে খুব ভালো করে পড়াশোনা করার, সে খুব ভালো করে পড়াশোনা করতে চায়, এটাকে বলে টেন্ডেন্সি। ভার্বটা হচ্ছে টেন্ড। পিপল টেন্ড টু থিঙ্ক, মানুষ চিন্তা করতে চায় বা চিন্তা করতে পছন্দ করে যে কি? হ্যাঁ, আচ্ছা কি বুঝাইছে? আচ্ছা দেখেন, যে কোনো নতুন টেকনোলজি অথবা ডিভাইস সেটা কি? ইজ অ্যান অ্যাক্ট অফ জিনিয়াস। অ্যাক্ট মানে কাজ, অ্যাক্ট মানে কাজ, অ্যাক্ট অফ জিনিয়াস। জিনিয়াস মানে কি? আমরা জানি ব্রিলিয়ান্ট, খুব মেধাবী, ট্যালেন্টেড। কারণ এটা ওয়ার্কের সিনোনিম, এটা ওয়ার্কের সিনোনিম। আমরা তো সিনোনিম ব্যবহার করতে পারি না, যেমন হেল্প, হেল্প মানে সাহায্য করা। আরেকটা সিনোনিম কি কে বলতে পারে? সাপোর্ট বলতে পারি, অ্যাসিস্ট বলতে পারি, এগুলো। তাহলে যে এক একবার এক একটা ওয়ার্ড ইউজ করতে পারি আমরা, কারণ সবসময় তো এক শব্দ ইউজ করলে ভালো দেখায় না।
আচ্ছা, act of genius. মানে এটা জিনিয়াসের কাজ। মানুষ মনে করে নতুন কোনো টেকনোলজি আসছে অথবা নতুন কোনো ডিভাইস আসছে, আইফোন 15 প্রো আসছে, 16 প্রো, খুবই জিনিয়াস একটা জিনিস। আচ্ছা, সামথিং, আপনি একটু বলেন তো। Something that has required vision and insight to create and then develop into a marketable product. আচ্ছা, কি বোঝাইছে? এটা কোনো vision দরকার হয়, হ্যাঁ। insight মানে ভিতরের তথ্য, অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি যেটা বলি, to create and then develop into a marketable product. হ্যাঁ। Basically এটাকে তৈরি করতে হবে, এই জায়গাতে মার্কেট প্লেসে এখানে রিনাউন্ড করা হবে, মার্কেট প্রোডাক্ট বানাইতে হবে, মানে মার্কেটে বিক্রি করতে পারবো, প্রোডাক্ট বানাইতে হবে, হ্যাঁ। আইডিয়াটাকে প্রোডাক্টে কনভার্ট করতে হবে। রাইট রাইট রাইট। যে আমি একজন চিন্তা করছি যে ভাই যদি এমন একটা জিনিস থাকতো যেটা হচ্ছে আমার স্ক্রিনের জিনিসটাকে বড় করে দেখাইতে পারবে, তাহলে এটা 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 একটা আইডিয়া আছে মাথায়, এটাকে তো একটা মেশিন বানাইতে হবে। তখন বানাইছে কি প্রজেক্টর, এটাকে আবার বিক্রি করতে হয়েছে না। এটা হচ্ছে মার্কেটেবল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসা যাবে, মার্কেটে বিক্রি করা যাবে। আচ্ছা, তো মানুষ মনে করে যে নতুন কোনো টেকনোলজি বা ডিভাইস খুব জিনিয়াস কোনো কাজ, এটার পিছনে খুব অনেক ভিশন লাগছে, অনেক ইনসাইট লাগছে এটাকে তৈরি করতে, ক্রিয়েট করতে, এবং একটা মার্কেটেবল প্রোডাক্টে ডেভেলপ করতে। দ্য ফ্যাক্ট ইজ, আর সত্যি কথা হচ্ছে, বলেন। The fact is that innovations were often already out there in the public domain in some form or another. কি বুঝাইছে? সত্যি কথা হচ্ছে সত্যি কথা হচ্ছে মানে এটা ইনোভেশন। ইনোভেশন মানে কি? উদ্ভাবন, উদ্ভাবন করা, মানে এটা নতুন কোনো কিছু তৈরি করা। তৈরি করে সবার কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে Innovations were already often out there in the public domain. আমরা যে ভাবতেছি যে প্রজেক্টরের চিন্তাটা খুব মনে হয় নতুন কোনো কিছু, বাট বলছে ভাই এই জিনিসটা অলরেডি, এই চিন্তাটা অলরেডি পাবলিকের মাথায় ছিল, সবাই এই জিনিসের চিন্তা করতেছিল। ইন সাম ফর্ম অর অ্যানাদার, এটা কোনো না কোনো রূপে ছিল জিনিসটা। আউটডোর শব্দটা কি ছিল? আউট দেয়ার মানে হচ্ছে ছিল, থাকা, এক্সিস্টিং, ওয়ার অলরেডি আউট দেয়ার, এক্সিস্ট করা। মানে প্রায় সময় জিনিসটা, আইডিয়াটা অলরেডি মানুষের মাথায় ছিল, পাবলিকের, মানে পাবলিকলি সবার কাছে। যেমন কথার কথা, আজকে থেকে 50 বছর আগে যখন কি, তখন কি স্মার্টফোন ছিল? কি ছিল? টেলিফোন ছিল, টেলিফোন, তারের ফোন ছিল। তখন কি কেউ চিন্তা করছেন ইস সবসময় তারওয়ালা ফোন ক্যারি করতে হয়, যদি এমন হইতে আমি বাইরে গেলে একটা ফোন ক্যারি করতে পারবো? সবার মাথায় কিন্তু জিনিসটা ছিল, হয়তো স্মার্টফোনটা ছিল না, বাট সবার মাথায় কিন্তু একটা আইডিয়া ছিল একসময় কি এমন একটা ফোন আসতে পারে, আচ্ছা, যে পৃথিবীর এক জায়গায় বসে আরেক জায়গায় আমি কমিউনিকেট করতে পারবো, কোনো তারটার কিছু লাগবে না, হইতে পারে কিনা। আচ্ছা, দে টেন্ড টু ইভলভ, আচ্ছা আপনি একটু পড়েন। They tend to evolve from notions that have been around for years, but that have not, until that point, been suitably adapted. কি বলছেন? ইভলভ করা মানে কি? Evolve. ইভলভ করা মানে হচ্ছে ডেভেলপ করা, একটা থেকে আরেকটা পর্যায়ে যাওয়া, বিবর্তন, বিবর্তন, বিবর্তন। মাথায় রাখবেন, স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট শেষ, স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট। যেমন আইফোন 16 প্রো কি প্রথম দিন ছিল? ফার্স্টে আইফোন 1 ছিল, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, আজকে যে আইফোন 16 প্রো পাইছি, এটা কি বছর পরের বছর এটা আস্তে আস্তে একটু একটু করে ডেভেলপ করছে না, গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। এটাই হচ্ছে গিয়ে ইভলিউশন। তো বলছে এটা ইভলভ করে কোত্থেকে? ফ্রম নোশনস। নোশন মানে হচ্ছে কি জানেন? আইডিয়া। আইডিয়ার আরেকটা সিনোনিম হচ্ছে নোশন। এই যে এগুলো সব কিছু যখন বইতে পড়বেন, এই যে সুন্দর খাতা একটা মেনটেন করবেন, যেটার মিনিং জানেন না, সাথে সাথে হচ্ছে কি ইয়াতে যাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন, এভাবে লিখবেন, আমি দেখাও দিই। জাস্ট শর্ট করে এভাবে লিখবেন, এই যে নোশন, মিনিং, আ কনসেপশন অর বিলিফ। আচ্ছা, এই যে সিমিলার কি, আইডিয়া, বিলিফ, একটা বিশ্বাস, একটা ধারণা, এইগুলো আস্তে খাতার মধ্যে লিখবেন। যে ভাই সবচেয়ে সহজটা লিখবেন, আমি 10টা ওয়ার্ড লিখতে বলবো না, সহজ ভাতে ভাই এটা হচ্ছে আইডিয়া। নোশন মানে হচ্ছে আইডিয়া, শেষ। আইডিয়া মানে কি, এটা বাংলাও জানি আমি, ইংলিশও বুঝি, ব্যাস। সবসময় একটা সহজ ওয়ার্ড লিখবেন। অনেকে বলে 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম। ভাই এগুলো করতে গেলে আপনি একদিন কাজ করবেন, পরে এমন হবে ভাই ও বহুত কষ্টের কাজ, আর করবো না, এগুলো ফালতু জিনিস। তার থেকে একটা জিনিস করবেন খালি,
যে ভাই আমি একটা ওয়ার্ড লিখবো, একটা সহজ অর্থ যেটা আমার মনে থাকে সেটা আমি লিখবো, ব্যাস। এরকম করে দেখবেন ডেইলি 20-30টা নতুন ওয়ার্ড শিখছেন, 2 মাসের মধ্যে 3-4 হাজার ওয়ার্ড শেখা হয়ে যাবে। পরে আর দেখবেন আটকাচ্ছেন না। আচ্ছা, আসি আবার। তাহলে বলছে তারা এমন কিছু আইডিয়া থেকে ডেভেলপ করছে যেগুলো দ্যাট হ্যাভ বিন অ্যারাউন্ড ফর ইয়ার্স, যেটা অনেক বছর ধরেই ছিল, এই আইডিয়াটা অনেক বছর ধরে ছিল, বাট দ্যাট হ্যাড নট আনটিল দ্যাট পয়েন্ট বিন সুটেবলি অ্যাডাপ্টেড। সেই আইডিয়াটাকে অ্যাডাপ্ট করার মতন কোনো উপায় ছিল না। অ্যাডাপ্ট করা মানে খাপ খাওয়ানো। ধরেন আমার মাথায় আছে যে ভাই 1950 সালে যে একটা ফোন যদি থাকতো, যে ফোনটা আমি ক্যারি করতে পারতাম, বা তখন কি টেকনোলজি ছিল সেই ফোনটা বানানোর? মানে ওইটাকে হচ্ছে ফোন, এটাকে যে একটা ফোনে, একটা স্মার্টফোনে আমি অ্যাডাপ্ট করতে পারবো, খাপ খাওয়ানো। অ্যাডপ্ট, ADOPT, অ্যাডপ্ট, ওটা মনে হচ্ছে দত্তক নেওয়া। ADOPT আর ADAPT, অ্যাডপ্ট। হ্যাঁ, আচ্ছা, খাপ খাওয়ানো। সেটাকে কোনো একটা ফোনে তারা বানাইতে পারেনি, কোনো একটা ইয়াতে তারা ডেভেলপ করতে পারেনি। আচ্ছা, ওয়ান এক্সপার্ট কলস দিস দ্য লং নোজ অ্যাপ্রোচ টু ইনোভেশন। একজন এক্সপার্ট এটাকে বলতেছেন এটা হচ্ছে ইনোভেশনের লং নোজ অ্যাপ্রোচ। লং নোজ মানে জানেন, লং নোজ মানে হচ্ছে, যদিও মনে হয় যে লম্বা নাক, না, আসলে এটা হচ্ছে খুব আস্তে আস্তে একটা জিনিস ডেভেলপ করবে। যেমন আজকে আমি চাচ্ছি যে ভাই এমন একটা স্মার্টফোন যদি হইতো যেখানে সিম টিম কিচ্ছু লাগে না, সিম লাগবে না, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে না, আমি ইউজ করতে পারবো। আসছে এটা মাথায় আসে না, বাট এখনও করতে পারতেছি না, হয়তো 10 বছর পর পারা যাবে। যে ব্যাটারি দিয়ে চার্জ দিতে হয় না, চার্জার লাগে না, কোনো এটা লাগে না, এটা কি বলে, সিম লাগে না, নেটও লাগে না, সিমও লাগে না। মনে করেন এমন একটা ফোন যদি পাওয়া যেত, পৃথিবীর যে কোনো দেশে ফোন করা যায় ফ্রিতে, তাই না? আসলে ইউজ করবো হচ্ছে হাইফাই লোকেরা, আমরা তো হয়তো দিবে না আমাদেরকে ইউজ করতে, প্রাইম মিনিস্টার ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা, দেখি তারপর। তো বলছে যে এটা যে ওয়ার বাই, যেখানে নিউ কনসেপ্টস কাম ইনটু দ্য ওয়ার্ল্ড স্লোলি। নতুন কনসেপ্ট পৃথিবীতে কেমনে আসে? স্লোলি, আস্তে আস্তে একটা একটা কনসেপ্ট আসে। গ্র্যাজুয়ালি রিভিল করা মানে প্রকাশ করা, উন্মুক্ত করা। অল দে হ্যাভ টু অফার, সেই টেকনোলজি আমাকে কি অফার করতে পারে, আমাকে কি দিতে পারে, সেটা আস্তে আস্তে সে আমাকে দেখায়। তো একটা কনসেপ্ট আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আমাকে সেটার বেনিফিটগুলো দেয়। একবারে সবগুলো দিতে পারে না, কারণ সময় লাগে, টেকনোলজিক্যাল সাপোর্ট লাগে, এছাড়া আমরা পাই না। তাহলে একটু এবার আপনারা পড়েন, অপশানগুলো পড়েন আর বলেন যে কোনটা হবে। আচ্ছা, অর্থগুলো আচ্ছা আমি জিজ্ঞেস করি, কে পারছেন? অ্যান্সারটা কে দিবেন? বিও মনে হয়, সিও মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সি যদি মনে হয়, কেন? ক্রিয়েটার্স অফ নিউ প্রোডাক্টস রিকোয়ার এ ইউনিক সেট অফ স্কিলস। যারা নতুন প্রোডাক্ট বানায় তাদের কিছু ইউনিক স্কিল লাগে। এখানে কোনো স্কিলের কথা বলছে যে ওদের এরকম স্কিল লাগে, এইরকম স্কিল লাগে, কোনো স্কিলের কথা বলা আছে? মানুষ মনে করে, বাট আসলে কি সেই স্কিল, মানে এমন কোনো স্কিল লাগে? তাই না? কোনো স্কিলের কথা কিন্তু বলা নাই। আমি তো দেখবো যে স্কিল আছে কিনা। যেমন তাকে কম্পিউটারে খুব ভালো হইতে হয়, অথবা সে খুব ভালো মেশিন অপারেট করতে পারে, এমন কোনো স্কিল আমি পাই না এখানে। তাহলে কিন্তু এটা বলা যাচ্ছে। হ্যাঁ, বি নিউ প্রোডাক্টস আর নট অলওয়েজ বেসড অন নিউ আইডিয়াস। নতুন প্রোডাক্ট সবসময় নতুন আইডিয়ার উপর ভিত্তি করে হয় না। আইডিয়াটা পুরনো হইতে পারে, প্রোডাক্টটা নতুন হইতে পারে। হ্যাঁ, যে এই নোশনগুলা অনেক বছর ধরেই কিন্তু ছিল, হয়তো তখনও অ্যাডাপ্ট করা যায় নাই, তখনও এটাকে একটা মেশিন বানানো যায়নি। আর বলছে কি যে কনসেপ্ট আস্তে আস্তে পৃথিবীতে আসে, আস্তে আস্তে জিনিসটা রিভিল করে, তাই না? এবং এর যে লাইনে বলছে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইনোভেশনস ওয়ার অফেন অলরেডি আউট দেয়ার ইন দ্য পাবলিক ডোমেইন। এই ইনোভেশনের চিন্তাগুলা
পাবলিকের সামনে ছিল, হয়তো অন্য কোনো রূপে ছিল, সেটা ডিভাইসে ছিল না, সেটা চিন্তায় ছিল, সেটা পরে কিসে আসছে, ডিভাইসে আমরা এটাকে আইডিয়া থেকে একটা প্রোডাক্টে সেটাকে কনভার্ট করতে পারছি, রাইট? যে নতুন প্রোডাক্ট সবসময় নতুন আইডিয়ার উপর ভিত্তি করে হয় না, এটা পুরান আইডিয়াকে একটু একটু করে ডেভেলপ করেও করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। একই মেথড, একই অ্যাপ্রোচ, মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার্স, ঠিক আছে? বাট হ্যাঁ, খাপ খাওয়ানো। আচ্ছা, এই এটা পড়া যায়? আচ্ছা, একটু বড় করে দিই, আগে একটু পড়ে নিই না, প্যাসেজটাকে পড়ে নিই। আচ্ছা, এটার জন্য কত নম্বর? এটা 3 মার্ক। এখানেও 2টা কোয়েশ্চেন থাকবে, 2টা কোয়েশ্চেনে 3 মার্ক। দুটো কোশ্চেন 3 মার্ক। তো দেখেন কি বলছে। আচ্ছা, এমন মধ্যে আমরা তো যেটা বললেন যে টাইম রিভার্স কাউন্ট হবে এই ক্লাসে, যে টাইম 30 মিনিট থেকে কমতে থাকবে। রিভার্স কাউন্টে যাবে, 30 মিনিট রিভার্স কাউন্টে গেলে এখন ঘটনা হচ্ছে যে আমি কেউ অনেকে সুন্দর মনের মধ্যে মেসেজটা করতেছে, তা টাইম লাগছে 3 মিনিট। না, এটা করা যাবে না। আপনি আপনার ঘড়িতে হিসাব, এটা তো লাস্ট কোশ্চেন না রিডিং মডিউলে, হ্যাঁ, হ্যাঁ। এটা বিশাফলও হতে পারে, এরকম কিছু আছে নাকি? না, এটা একদম শুরুতে আসবে। এটা শুরুতে? হ্যাঁ, তাহলে আপনি এগুলো তাড়াতাড়ি শেষ করে, এই যে বলছি 90 সেকেন্ড, এই কোয়েশ্চেনে আপনি হয়তো 2 মিনিট নিতে পারেন সর্বোচ্চ। আগে পরে করা যাবে, মানে এটা পরে দিলাম। না 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 না, ব্যাকে আসা যায় না। নেক্সট মানে চলে গেছি সামনে, তো ইয়া করতে হবে। আর এটাতে আপনি এই ব্যাকে আসতে হলে তার পারবেনও না সময়, তাই ডাবল সময় গেছে এটাতে দিলে। একবার এটা আমি করে আবার সামনে গেছি, আবার মনে রাখবেন সিকোয়েন্স ভাঙলে ব্রেন কাজ করে না, ব্রেন সবসময় সিকোয়েন্সে কাজ করে, যে একটা জিনিস ফেলে আসছি মানে ফেলে আসছি, শেষ, আমি ওখানে আর ব্যাক করবো না। যদি ব্যাক করতে হয়, না না, তাহলে লাগলে স্কিপ করে যাবেন, শেষ, কোনো দরকার নেই। এটাতে আমি সময় দিতে গিয়ে পরে মাথাটাতে লোড হয়ে ভালো অ্যান্সারগুলো আমি করতে পারবো না। না, আপনারা কাজ করেন, এটা অ্যান্সার করে নিই না, জাস্ট যদি দেখেন যে না আমি আসলে খুব পিটিতে খুব এক্সপার্ট হয়ে গেছি, আমি সব বুঝি, যা পড়ি আমি খুব তাড়াতাড়ি পড়তে পারতেছি এবং যা পড়তেছি সব বুঝতে পারতেছি, তাহলে ভিন্ন ব্যাপার, তাহলে প্যারা খাবেন না। হ্যাঁ, এইটাতে আছে, ও এটাতে ভালো কথা, এটাতে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মানে হ্যাঁ, এইটাতে, এইটা শুধু এই কোয়েশ্চেন আছে, শুধু এই কোয়েশ্চেনে মাল্টিপল অ্যান্সার। পড়ে পড়ে রাখেন, পড়ে রাখেন, কথা কথা কাটাবেন না, কাট না, নর্মাল এটাই, এটাতে 0 পাবেন, শেষ। এই জন্যই বলছি যা ইচ্ছা অ্যান্সার করেন না, একটা দুইটা তো ঠিকও হবে, দেখা যাবে পাইছেন 2, কাটছে 1, পাইছেন 1, আন্দাজে কিছু পড়েনও নয়, খালি দিচ্ছেন কি ভাই দেখি BCD অথবা BEG দিয়ে দিয়ে 2টা থেকে 3টা দিতে পারবেন। হ্যাঁ, 2টা থেকে 3টা, এটা আপনাকে পড়ে দেখতে হবে কয়টা অ্যান্সার হয়। হ্যাঁ, কথা কথা, আপনি শেষে দেখছেন যে 56-এ আটকাই গেছেন, এই 1 মার্কে 57 চলে আসছে, কাভার হয়ে গেছে, শেষ, বলা যায় না। না, শুধু এই কোয়েশ্চেন থেকে কাটা যাবে, রিডিং থেকে কাটা যাবে, তাহলে না 0 থেকে মাইনাস আসবে না। ধরেন একটাও ঠিক দেন নাই, সব ভুল দিছেন, তাহলে -1 -2 আসবে না, মানে যাই হোক কাটাকাটি করে 0। হ্যাঁ, 2 থেকে 3টা, এটা পড়ে বুঝতে হবে যে কয়টা, মিনিমাম 2টা যেটা মাল্টিপল অ্যান্সার, ম্যাক্সিমাম 3টা। হ্যাঁ হ্যাঁ, না কোনো সমস্যা নেই, না 2 পাইছে, 2 পাইছে। না সমস্যা নেই, এটাই সমস্যা নেই। আচ্ছা চলেন একটু পড়ি, বিসমিল্লাহ। কি বলছে দেখেন, স্মল লোকালাইজড এন্টারপ্রাইজেস, স্থানীয় যেসব কোম্পানি আছে, আর বিকামিং এভার মোর ইম্যাজিনেটিভ, তার অনেক বেশি কি হচ্ছে, ইম্যাজিন করা মানে কি, কল্পনা করা, তারা অনেক কল্পনা করতেছে, অনেক ইম্যাজিন করতেছে, ইন আইডেন্টিফাইং অপরচুনিটিস টু বুস্ট ট্যুরিজম ফর দেয়ার এরিয়াজ। লোকাল কোম্পানিরা তাদের এরিয়াতে
ট্যুরিজমকে বুস্ট করার জন্য কি করতেছে, নতুন নতুন অপরচুনিটি খুঁজে বের করতেছে। কথা আমার এখানে কি, এটা জায়গাটার নাম হচ্ছে ধানমন্ডি, এখানে ট্যুরিজমের কিছু আছে। আমি বাইর করলাম পাগলা বিরিয়ানি, ভাই খুব স্পেশাল, লাইন লেগে গেছে, 20-30টা লোককে দাঁড় করাই দিলাম, সবাই কি পাগলা বিরিয়ানি খাইতে আসছি ভাই। শুনছি পাগলা লোক, মানে পাগলা মিট চোটে রান্না করে, কি যে রান্না করে ভাই, খাইতে এত মজা, সবাই খাইতে চলে আসছে। দেখবেন এই কয়দিন পর দেখবেন কি ধানমন্ডিতে সবাই ফুড ট্যুরিজম চালু করছে। বিদেশিরা ব্লগার আসলে একবার বলে পাগলা বিরিয়ানি খাইতে যাবো ধানমন্ডি। এখান থেকে কিন্তু একটা ট্রেন্ড চালু করে। তো বলছে লোকাল কোম্পানিরা কী করতেছে, তাদের এরিয়াতে ট্যুরিজম বুস্ট করার জন্য নতুন নতুন অপরচুনিটি খুঁজে বের করতেছে। আ মোর আনইউজুয়াল অ্যাট্রাকশন ইজ দ্য ওল্ড ম্যান অফ দ্য লেক। একটা খুবই অদ্ভুত অ্যাট্রাকশন হচ্ছে ওল্ড ম্যান অফ দ্য লেক। এটা কি জিনিস? হ্যাঁ, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। which is the name given to a 9-meter tall tree stump. Old man of the lake, এটা কিসের নাম? একটা না, which is the name given to a 9-meter tall tree stump. একটা 9 মিটার লম্বা ট্রি স্টাম্প। স্টাম্প বুঝেন, ক্রিকেটের স্টাম্প দেখছেন? দেখতে কেমন জিনিসটা? একটা লাঠির মতন। আচ্ছা, ধরেন একটা গাছ, একসময় গাছ ছিল, বাট গাছটা এখন মারা গেছে, কিন্তু গাছের যে পুরা কাণ্ডটা সেটা এখন একটা স্টাম্পের মতন দাঁড়ায় আছে 9 মিটার। আচ্ছা, এটাকেই বলা হচ্ছে কি ওল্ড ম্যান অফ দ্য লেক, এটার নাম দিছে। এটা গাছ, মরা গাছ। হ্যাঁ, গোল্ডম্যান অফ দ্য লেক কি, সেটা একটা 9 মিটার লম্বা গাছের একটা গুড়ি। দ্যাট হ্যাজ বিন ববিং ভার্টিক্যালি। বব করা মানে কি? হ্যাঁ, বব মানে কি জানেন? পানির মধ্যে ধরেন একটা কখনো যে হাঁসটা দেখছেন, প্লাস্টিকের হাঁস রাখে, হাঁস কি করে, দুলতে দুলতে ভাসে না, এটাকে বলে বব। ববিং মানে দুলতে দুলতে ভাসা। তাহলে এই গাছের গুঁড়িটা কি পানির মধ্যে ভাসতেছে আর দুলতেছে। ভার্টিক্যালি মানে কি খাড়াভাবে, গাছের গুঁড়িটা পানির মধ্যে ভার্টিক্যালি খাড়াভাবে ভাসতেছে আর দুলতেছে। ইন দি অরিগনস ক্রেটার লেক সিন্স অ্যাটলিস্ট 1896, 1896 সাল থেকে অরিগনের ক্রেটার লেকে এই জিনিসটা ভেসে আছে, এই গাছের টুকরাটা। ফর ওভার 100 years, 100 বছরের বেশি সময় ধরে ইট হ্যাজ বিন লার্জলি ইগনোরড। 100 বছর মানুষ এটাকে ইগনোর করছে, কেউ এটাকে পাত্তাই দেয় নাই যে এটা কী জিনিস। বাট রিসেন্টলি ইট হ্যাজ বিকাম আ মাস্ট সি আইটেম অন দ্য লিস্ট অফ লেক অ্যাট্রাকশনস। বাট রিসেন্টলি কি, যারা লেকে ঘুরতে আসে তাদের কাছে এটা একটা দেখতেই হবে, মাস্ট সি অ্যাট্রাকশন। আগে মানুষ পাত্তাই দিত না, এখন বুঝে পাগলা বিরিয়ানি, এখন খাইতেই হবে, না খাইলে হবেই না লাইফ। মোহাম্মদপুর একটা আছে বোবা বিরিয়ানি, শুনছেন? আরে ভাই, এমন থার্ড ক্লাস দেয় মাংস অল্প একটু, তার থেকে এখানে সোবানবাগ তেহারি আছে ফার্স্ট ক্লাস ভাই, মাংস টাংস ভরাই দিবে তেহারি। আমাদের ওপেনিংয়ের সময় কে আসছেন? ওপেনিংয়ের সময় সবার জন্য ছিল। আচ্ছা, ইফতারের সময় আমরা ইনশাল্লাহ একসাথে ইফতার করব 26 তারিখে, যারা যারা আসবেন। 26 তারিখ কি? আগামীকাল আমরা ইফতার করবো ইনশাল্লাহ। না, সবাই চাইছে, স্টুডেন্টরা, বাকিরা জিজ্ঞেস করছে, সবাই বলছে 26 তারিখ ছুটির দিন। অনেক অনলাইন স্টুডেন্ট আছে না, আমাদের তো অনেক অনলাইন স্টুডেন্ট আছে। আজকে 25 তারিখ কিন্তু অফিস ডে, 26 তারিখ হচ্ছে গিয়ে ছুটির দিন। তো সবাই বলছে 26 তারিখে আসবো, আমরা 26 তারিখ করছি। যারা যারা আপনারা আসবেন দেখি কি দিব ইনশাল্লাহ, ডেফিনেটলি। আমি আমার খুব ক্লিন খাবার পছন্দ করি, ছোলা বুটটুট থাকবে না, আমার ক্লিন খাবার থাকবে। মানে অফিসের ইয়ারই তো সবাই 4টার দিকে ছুটছে না, চলে যাবে তো, প্ল্যান নেই তো। আচ্ছা ঠিক আছে, কালকে আসেন না, কারণ একটা বড় অ্যারেঞ্জমেন্ট একদিন করাটাই আর কি যথেষ্ট পরিমাণে এনার্জি যায়, 2 দিন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কোথায় মানে ব্যাচেলর কোথায়? এখানে হোস্টেল সবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাও তো ভালো, পড়াশোনার জন্য আপনিও আছেন, বাহ ভালো তো। তাহলে একটা কাজ করি, আমরা ঈদের পর যদি আপনারা আসলে চলে যান, আমরা ঈদের পর দিন লাঞ্চ করতে পারি অথবা ডিনার করতে পারি, এটা আর একটু ভালো কোথাও যাবো, সমস্যা নেই, ঠিক আছে, আলাদা এটা, ঠিক আছে, ওকে ঠিক আছে। আর কালকে যদি আসেন তাহলে ভালো হয়, যদি আসতে পারেন, না পারলে এটা সমস্যা নেই, অসুবিধা নেই।
সব দিন তো আসলে সবার মিলানো যায় না। 25 তারিখ করতে গেলে বেশিরভাগ মানুষ বলছে আমাদের অফিস। উনি জানে আমাদের অনলাইন ক্লাস দেখছে না, সব কিন্তু প্রফেশনাল, যারা সব কেউ মানে চাকরি বাকরি করতেছে। ওনারা কিন্তু মানে স্টুডেন্ট খুব ভালো। আবার এই যে আপনাদের যেমন একটু কষ্ট হয়, স্টুডেন্ট মানুষ, ওনারা ধুম ধারাক্কা অ্যান্সার দিচ্ছে, ধুম ধারাক্কা পড়তেছে, মিনিং বলতেছে, ব্যাখ্যা করতেছে। আমি ওনার থেকে অ্যান্সার নিই সব। ক্লাসে আমি কমই কথা বলি, দেখা যায় সবাই অ্যান্সার করতে পারে এবং ঘুরায় 10-12 জন মানে ক্লাসে থাকে 30-35 জন অ্যান্সার করে। দেখা যায় এক একটা দিন আমরা কত 12-13টা প্রশ্ন নিয়ে কাজ করি। সবাই এক একটা কোয়েশ্চেন এক একজন ডিফারেন্ট মানুষ অ্যান্সার দেয় এবং সবাই কারেক্টলি ভালো ব্যাখ্যা দেয়। এই তো এই নাজারা তো আসলে পারে না সব দিন আসতে। এই যে এই যে এরকম টাইপের, ওটা আরো বড় থাকবে আর কি। এটা তো ছোট, এটা বড় থাকবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু সিডিআর আছে তো নিচে কোশ্চেনগুলো থাকে, যেমন ধরেন এখানে বলছে 1 of 60 আইটেম 1 of 60। না না, এটা হচ্ছে এক্স্যাক্টলি এমন থাকবে। এটা পিয়ারসন থেকেই সফটওয়্যারটা দেয়। না না, আপনি একটা কথা যদি যেতেও পারেনও, কথার কথা আপনি যাবেন না, কারণ এটা আপনার ব্রেইনের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। আপনি সামনেরটা চিন্তা করবেন নাকি আবার ব্যাকেরটা চিন্তা করবেন। এই ফ্লোটা, ব্রেইন কিন্তু এটা ফ্লোতে কাজ করে। কথা আপনি হচ্ছে গিয়ে এখান থেকে যাবেন হচ্ছে নীলক্ষেত, মাঝখানে একটা কাজ আছে হচ্ছে এই ইয়াতে কলাবাগানে কাজ আছে। আপনি আগে নীলক্ষেত গিয়ে তারপর আবার কলাবাগান ব্যাক করে কাজটা করা সহজ। আপনি যাওয়ার পথে কলাবাগানেরটা করলে করেন, যদি করতে না পারেন বাদ দিয়ে চলে যান নীলক্ষেতে। ব্যাপারটা এমন, এটা পারবেন না, এটা হয় না। এটা যারাই চিন্তা করতে বলছে না এটা করতে মেস আপ করছে, আমি বলে দিই যে না, যাওয়া যায় না, শেষ। সামনে, সবসময় সামনে আগাবেন। হ্যাঁ, যেটা পারবেন ভাই প্রথম চান্সেই পারবেন, যেটা পারবেন না সেকেন্ড বার এসেও পারবেন না। আচ্ছা, আর এটা তো মার্ক কম, প্রেশার নিয়েন না। আচ্ছা আসি কোথায়, ওই গাছের টুকরাটা ভার্টিক্যালি ভাসতেছে লেকে, আর 100 বছর ধরে এটাকে কেউ পাত্তাই দেয় নাই। একদম রিসেন্টলি মানুষ এটাকে খুব অ্যাট্রাকশন হিসেবে দেখা শুরু করছে। হ্যাঁ, না, মৃত। এটা আমরা দেখি না সামনে, এখনো তো শেষ। যে ভালো একটা প্রশ্ন, এই দেখেন আপনাদের কিন্তু প্রশ্ন করেন না, ভালো চিন্তা করছে। যেটা যে ভাসতেছে এটা ভেসে কি একদিক থেকে আরেক দিকে যায় না? আচ্ছা দেখি, এই যে কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিছে অলরেডি। সিন্স জানুয়ারি 2012 সাল থেকে ট্যুর বোটস রেগুলারলি ইনক্লুড দ্য ওল্ড ম্যান অন দেয়ার সাইট সিইং ট্রিপস অ্যারাউন্ড দ্য লেক। সাইট সিইং মানে জায়গাটা ঘুরে দেখা। দেখেন না যে কখনো ওই লেকের মধ্যে একটা নৌকা থাকে, দেন রাঙ্গামাটি গেছি, নৌকা আছে, নৌকার মধ্যে নৌকা ভাড়া নিয়ে সব এক একটা স্পট ঘুরায় দেখা যায় এখানে এটা আছে, এটা চাকমা রাজার বাসা, এই আসে, এই মন্দির, এই সেই যা আছে এগুলো। তো 2012 সাল থেকে যেগুলো ট্যুর বোট, তারা কি করে সবাইকে এই ওল্ড ম্যান অফ দ্য লেক দেখায়, মাস্ট। অ্যাট দ্য ওয়াটার লাইন, পানির লাইনে, মানে পানির লাইন থেকে দ্য স্টাম্প ইজ অ্যাবাউট 60 সেন্টিমিটার্স ইন ডায়ামিটার। ডায়ামিটার বুঝেন? ব্যাস বুঝেন? ব্যাস একটা গোল জিনিস, একটা গোল, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটাকে বলে ব্যাস। অর্ধেকটাকে বলে ব্যাসার্ধ, এটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। আচ্ছা, অ্যান্ড দ্য এক্সপোজড পার্ট, যে পার্টটা পানির উপরে, স্ট্যান্ডস অ্যাপ্রক্সিমেটলি 120 সেন্টিমিটার্স, এটা 120 সেন্টিমিটার পানির উপরে ভেসে আছে, বাকিটা পানির নিচে। পানির উপর ভাসতেছে 120 সেন্টিমিটার, 1.2 মিটার, মানে এইটুক ধরেন ভাসতেছে পানির উপরে, বাকিটা পানির নিচে, অ্যাবভ দ্য সারফেস অফ দ্য ওয়াটার। না, ওভার দ্য ইয়ার্স, বছর ধরে, দ্য স্টাম্প হ্যাজ বিন ব্লিচড হোয়াইট বাই দ্য এলিমেন্টস। এই স্টাম্পটা, গাছের গুঁড়ি না, পানি লাগতে কি হয়েছে, ওই যে যায় না মেয়েরা পার্লারে কি করে, ব্লিচিং করে, সাদা হয়ে আসে, আর এই গাছের টুকরাকে পানি হয়েছে সাদা বানায় ফেলছে, ব্লিচ করে একদম সাদা বানায় ফেলছে। দ্য এক্সপোজড এন্ড অফ দ্য ফ্লোটিং ট্রি, এই ভাসমান গাছের যে অংশটা বাইরে আছে, ইজ স্প্লিন্টার্ড, এটা জরাজীর্ণ হয়ে গেছে, অ্যান্ড ওয়ার্ন, পুরনো হয়ে গেছে, বাট ওয়াইড, যথেষ্ট চওড়া, অ্যান্ড বুইওয়েন্ট এনাফ। বুইওয়েন্ট মানে কি? বুইওয়েন্ট হচ্ছে একটা কোয়ালিটি, যে কারণে একটা জিনিস ভাসতে পারে, এমন একটা বৈশিষ্ট্য যে কারণে একটা জিনিস ভাসতে পারে। জাহাজের মধ্যে দেখবেন, জাহাজের যে তলাটাকে ফাঁপা, বুয়েন্সি, যে বাংলায় কি বলে ভাই, বাংলায় কি বলে বুয়েন্সিকে? এটাকে
আমি তো বুয়েন্সি শব্দ বুয়েন্সি বলে আর কি জিনিসটা। আপনার জাহাজ যে কারণে ভাসতে পারে, জাহাজের তলাটাকে কি ফ্ল্যাট করে বানায় না, ওয়েটটাকে ছড়ায় দেয় যাতে সেটা কি পানির মধ্যে ভেসে থাকতে পারে, আবার ডুবেও না। ওইটাকে ভাষা বুয়েন মানে হচ্ছে ভাষার ক্ষমতা, পানিতে ভাষার ক্ষমতা, পানিতে ভাষার ক্ষমতা, ঠিক আছে? অর্থ কি মানে ক্ষমতা হ্যাঁ, সে পানিতে ভাসতে পারে এমন, মানে এর ক্ষমতা হ্যাঁ পানিতে ভাসতে পারে যে জিনিসটা। এই অন্য কোনো জায়গায় ইউজ করা যায় না। আচ্ছা, এখন যেটা পানির সাথে ইউজেবল, এই জন্য পানিতে এটা শুধু পানির সাথে ইউজেবল, আর কোনো কিছুর সাথে না। হ্যাঁ, আমি বলছি বুয়েন্সি আসছে যেমন আমি বলতে পারি শিপ ইজ বুয়েন্ট, অথবা শিপ হ্যাজ বুয়েন্সি, জাহাজের বুয়েন্সি আছে, অথবা জাহাজ কি বুয়েন্ট, জাহাজ পানিতে ভেসে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, বুয়েন্ট এনাফ টু সাপোর্ট আ পার্সনস ওয়েট, এটা তো একে ভেসে আছে এবং এতটুক তার পাওয়ার আছে যে সে একটা মানুষের ওয়েটকেও সাপোর্ট করতে পারে। আপনি গিয়ে ওই গাছের গুঁড়ির উপর বসতে পারবেন, কিন্তু সেটা ডুববে না। কিন্তু কিভাবে বলবো এটা বুঝতে ছিল। মানে ওরা নিশ্চয়ই টেস্ট করছে। ওই যে বুয়েন্সি মানে তো কাকে ধরেন আপনারা 4 বন্ধু গেছেন, এক বন্ধু, যে বন্ধু একটু নরম সরম দুর্বল, যার উপর বাকি হচ্ছে টর্চার করে নিয়ে আসতে দরাই বসায় দিয়েছে 3 জন মিলে, যে বসে থাক শেষ। পরে হয়েছে কি, এটা কিছুক্ষণ বাসছে, পরে বলছে দোস্ত একটু আর ভয় লাগতেছে, আচ্ছা ঠিক আছে, পরে আবার তুলে আনছে, ঠিক আছে। Observations indicated that the old man of Crater Lake travels quite extensively. ওল্ড ম্যান কি, এই গাছের টুকরাটা, সেটা কি করে, ট্রাভেল করে, কোয়াইট এক্সটেন্সিভলি, সেটা অনেক ট্রাভেল করে, অ্যান্ড সামটাইমস উইথ সারপ্রাইজিং র্যাপিডিটি। তাহলে গাছের টুকরাটা কি একখান থেকে আরেকখানে সারাক্ষণ সে দুলতে, আজকে আছে ধানমন্ডি, কালকে আছে নীলক্ষেত, কালকে গেছে রবীন্দ্র সরোবরের ওই পাড়, কালকে গেছে হাসিনার বাপের বাড়ি, এখানে সে ঘুরতেই আছে, পানির সাথে স্রোতের সাথে সে ভাসতেছে। সিন্স ইট ক্যান বি সিন ভার্চুয়ালি এনিওয়্যার অন দ্য লেক, যেহেতু এটাকে লেকের যে কোনোখানে দেখতে পারেন। বোট পাইলটস, ওই বোটের মাঝি, ওরা আবার পাইলট ডাকে। সিলেটে যেমন রিক্সাওয়ালাকে রেখে ড্রাইভার, ওদের দেশে, হ্যাঁ ওদের দেশে বোটের মাঝিকে রেখে পাইলট। কমনলি কমিউনিকেট ইটস পজিশন টু ইচ আদার, একে অপরকে ফোন করে জানায় যে ভাই আজকে ওই যে ওইখানে আছে, আজকে উত্তরপাড়ার দিকে আছে, আজকে এইখানে আছে। অ্যাজ আ জেনারেল ম্যাটার অফ সেফটি, একটা সেফটির জন্য তারা একে অপরকে ফোন করে এটার পজিশনটা জানিয়ে দেয়। হ্যাঁ, সেফটির একটা ব্যাপার আসছে। মানে নিশ্চয়ই কেউ যদি না জানে ওটার সাথে বাড়ি খেতে পারে, খেয়াল করে না যে আজকে এখানে আসে, যাওয়ার সময় ধূপ করে খেয়াল করে না, কথা বলতে বলতে চালাই দিছে, বাড়ি এটা খাই গেল, কিছু হইল। আচ্ছা, এবার দেখেন তো যা কিছু পড়ছেন কোনটার সাথে মিল পান? দুই থেকে 3টে অ্যান্সার হইতে পারে। দেখেন কোন, দেখেন একটা প্রশ্ন করছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অফ দ্য ওল্ড ম্যান অফ দ্য লেক। ওল্ড ম্যান অফ দ্য লেকের ব্যাপারে কোন জিনিসগুলো সত্য অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তাই দেখেন প্যাসেজ অনুসারে কোনগুলো সত্য না। হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? আচ্ছা, এটাকে কি আমরা ড্রিফটিং বলতে পারি? আচ্ছা ঠিক আছে, করেন করেন। ড্রিফটিং পিস অফ উড, এটা ড্রিফটিং বলা যায়। ডিকেডস মানে দশক ধরে। এটাকে এটা এই নাম্বার হয়, কারণ যদি বলতো ফর রিসেন্টলি কেস দ্যাট ক্যান বি। সাবাস, দেখেন কি বলছে, 100 বছর ধরে মানুষ এটাকে পাত্তা দিছে। তাহলে কি এটা কি দশক ধরে? ডেকেড মানে দশক, ডেকেডস মানে হচ্ছে দশক মানে হচ্ছে 50, 60, 70, 80 বছর ধরে। এটা কি আসলে মানুষ পাত্তা দিছে? রিসেন্টলি মানুষ এটাকে পাত্তা দেওয়া শুরু করছে, গত 2012 সাল থেকে। তাহলে এ হচ্ছে না। তারপর বিটা কি বলছে? হ্যাঁ, ড্রিফটিং পিস অফ উড, একটা কাঠের টুকরা যেটা এদিক ওদিক নড়াচড়া করতেছে। ড্রিফটিং মানে হচ্ছে নড়াচড়া করতেছে। তাহলে এটা কি? এটা পাইছি। সি যাবে, দেখেন তো, ইট ইজ ক্লোজ টু দ্য এজ অফ ক্রেটার লেক। এজ মানে কিনারা। এটা কি শুধু এক জায়গায় স্থির থাকে? তাহলে তো সি হচ্ছে না, ডি হবে। এটা কি কোনো, এটার মালিক বলছে যে এটার মালিক হয়েছে বসুন্ধরা গ্রুপ? না। ইট ক্যান কুইকলি মুভ অ্যাবাউট দ্য লেক, এক্স্যাক্টলি বলছে না, খুব তাড়াতাড়ি, খুব অনেক দূর ট্রাভেল করে লেকের মধ্যে।
তাহলে কুইকলি লেকের চারপাশে সেটা মুভ করতে পারে। ই হচ্ছে এফ। কেন? সেফটি। ভেরি গুড, ভেরি গুড। যেটা একটা সেফটির ম্যাটার হইতে পারে, তাই সেই কারণে কি এটা ডেঞ্জার হইতে পারে। ইট ক্যান বি এ ডেঞ্জার টু বোট ইউজার্স। এটার ব্যাপারে যদি আগে থেকে না জানে তাহলে ডেঞ্জার হইতে পারে। উষ্টা খায় নৌকা শেষ, উল্টায় পড়ছে। এটাতে তো অ্যান্সার মোটামুটি তিনটা পাইলাম। সাপোজ আমার আমি তিনটে দিকে একটা অ্যান্সার করলাম, করার পর মানে তিনটা অপশন চুজ করলাম, চুজ করার পর শুধু একটা অ্যান্সার করলাম, আর বাকি দুটো অ্যান্সার করলাম। সমস্যা নেই, তাও কাটাকুটি করে জিরোই আসবে, জিরোর থেকে কম আসবে না। ধরে নাও দুইটা হইলো, আমার তিনটা একটা হইলো না, এখন যদি দুইটা হয়েছে একটা হয়, না, তাহলে 1 মার্ক পাবেন। এক মার্ক। এই টোটাল একটা যদি আমি অ্যান্সার করি তাহলে আমি কত মার্ক পাবো? টোটাল 2টা কোয়েশ্চেন তো 1.5 মার্ক 1.5 মার্ক। এই জন্য বলছি খুব বেশি প্যারা খায়েন না, জাস্ট শিখে রাখেন। যদি মানে আমাকে কিন্তু 2020 টাইম ফ্রেম বলছে, হ্যাঁ এখন যেটা 2025, তো মানে আমি এটাকে মানে যদি এরকম থাকতো যে রিসেন্ট ডিকেড রিসেন্ট ডিকেড হলে হইতে পারতো, সিঙ্গেল ডিকেড, গত 1 যুগ। তাহলে সেটা তো আমি আমার টাইম ফ্রেম দিয়ে দেব। হ্যাঁ, কিন্তু এখানে বলছে যুগ যুগ ধরে, কিন্তু এটা কি বলছে যে 100 বছর ধরে সেটাকে ইগনোর করছে সবাই, তাই না? ফর ওভার 100 ইয়ার্স ইট হ্যাজ বিন লার্জলি ইগনোরড, বাট খালি রিসেন্টলি এটা এখন অ্যাট্রাকশন হয়েছে। একটা শব্দ থাকলে রিসেন্ট ডিকেড থাকলে আমি এইটাও চুজ করব। এই চুজ করতে হয় পারতাম। হ্যাঁ, আচ্ছা, এত ক্লোজ দিবে না, একটু ক্লিয়ারই দিবে আপনাকে, স্পষ্ট দিবে। এবার দেখেন পরেরটা। তাই আমি তো শুরু করে বসছিলাম। আচ্ছা, অবশ্যই অবশ্যই। এখন দেখেন, টু ফাইন্ড ইট ডিগিং ইন রেইন ফরেস্ট। অ্যান্ড এইটা একটু বড় প্যাসেজ, এটা ইচ্ছা করে আপনার টাইমটা কিল করার জন্য, এটা তো সময় নিয়েন না বেশি, আমি বলছি। অ্যান্সার করলে সিঙ্গেল অ্যান্সারটা করেন, এটা লাগলে পুরো স্কিপ করে চলে যান, এটা পুরাটা স্কিপ করে চলে যান। যারা 90 পাওয়ার টার্গেট তারা হচ্ছে এগুলো করে, কারণ যাদের সময় এটাতে অনেক সময় যায়। স্যার হাইট মার্ক কত পাইছি? ওরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না, ছোট্ট একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ না, একটা প্যারাগ্রাফে 5টা অ্যান্সার থাকে, 44 মার্ক পাই। আর এখানে 3টা প্যারাগ্রাফ, তার 3 গুণ বেশি পড়তেছি, আমি 3 মার্ক পাই, ওটা 16 ভাগের 1 ভাগ মার্ক পাই। লাভ আছে? হ্যাঁ, মাল্টিপল চয়েস যেটা জব ডাউন করে আসে ওইটা না, 2 রকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, 44 আছে আর 15, 2টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিলে 59 মার্কস। 2টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 59, 2টা মিলে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 2টা প্যারাগ্রাফ থাকে খালি। ওটা গ্রামার টামার থাকে, গ্রামারের কনসেপ্ট থাকে, দেখাবো ওটা আমি ইনশাল্লাহ যখন আবার নেক্সট ডে ঘুরে আসবে। আমার তো মডিউল ঘুরে ঘুরে আসবে, তখন দেখবো আমরা, সমস্যা নেই। অ্যান্ড এটাতে ফোকাস করে থাকে, এখন আবার মাথায় ওটা ঢুকালে সমস্যা। টু ফাইন্ড ইট, একে খুঁজে পেতে হলে ইউ হ্যাভ টু গো ডিগিং ইন রেইন ফরেস্ট, আপনাকে জঙ্গলের ভিতরে মাটি খুঁড়তে হবে। অ্যান্ড টু দি আনট্রেইনড আই, আনট্রেইনড আই মানে কি? যে চোখের কোনো ট্রেনিং নাই, অদক্ষ চোখ, মানে একটা হচ্ছে এক্সপার্টের চোখ, এক্সপার্টের চোখ দেখে যে স্বর্ণ, আর ইয়া দেখে হচ্ছে ইমিটেশন, আনট্রেইনড আই। আচ্ছা, আনট্রেইনড আইয়ের কাছে ইট ডাজ নট সিম স্পেশাল অ্যাট অল, তার কাছে এটা কোনো স্পেশাল কিছু মনে হয় না। জাস্ট আ থিক লেয়ার অফ ডার্ক আর্থ, জাস্ট আ থিক লেয়ার অফ ডার্ক আর্থ, মনে হবে কালো মাটির একটা থিক লেয়ার, মোটা স্তর, পুরু স্তর, ডার্ক আর্থ, কালো মাটির একটা মোটা লেয়ার, এটাই মনে হবে আমার কাছে। দ্যাট উড নট লুক আউট অফ প্লেস ইন মেনি গার্ডেন্স, মনে হবে না এটা তো কোনো, এটা তো বাগানের মাটি, নর্মাল মাটি, এটা কি? বাট দিজ ফার্টাইল ডার্ক সয়েলস, এই উর্বর কালো মাটিগুলা আর ইনফ্যাক্ট ভেরি স্পেশাল, এগুলো খুবই স্পেশাল মাটি। বিকজ ডেসপাইট দ্য লাশনেস অফ ট্রপিক্যাল রেইন ফরেস্টস, লাশনেস মানে হচ্ছে সবুজ, সবুজের সমারোহ। ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এই যে সুন্দরবন, অ্যামাজন রেইন ফরেস্ট, পুরো সবুজ না, এই সবুজ সত্ত্বেও দ্য সয়েলস বিনিথ দেম, এই জঙ্গলের নিচে যে মাটিটা থাকে, বিনিথ মানে নিচে, আর ইউজুয়ালি ভেরি পুয়ার অ্যান্ড থিন। জঙ্গলের মাটির কোয়ালিটি কেমন? ভেরি পুয়ার অ্যান্ড থিন, খুবই পাতলা এবং মানে খুব বাজে কোয়ালিটির মাটি থাকে। মাটির গ্রাসটা খুবই মানে খুব কম্প্যাক্ট না, না। নিজের মানে ঝুরঝুরে টাইপ আছে বলতে যে। হ্যাঁ। ইভেন মোর সারপ্রাইজিং ইজ ওয়ের দিস ডার্ক সয়েল কামস ফ্রম, এই কালো মাটিটা কোথা থেকে আসে, এটা আরও মানে বিস্ময়কর ব্যাপার, অবাককর ব্যাপার। তাহলে ইয়াটা কি নিয়ে? কালো মাটি নিয়ে, যেটা খুব ফার্টাইল, খুব স্পেশাল। আচ্ছা, ইউ মাইট এক্সপেক্ট দিস প্রেশাস ফার্টাইল রিসোর্স, আপনি হয়তো আশা করবেন যে মূল্যবান
ফার্টাইল সম্পদটাকে টু বি ফাউন্ড ইন দ্য ডিপ জাঙ্গল, যেটাকে হয়তো গভীর জঙ্গলে পাওয়া যায়। আপনি আশা করবেন যে এত দামি জিনিস নিশ্চয়ই গভীর জঙ্গলে যাইতে হবে এটা পাওয়ার জন্য। ফার ফ্রম হিউম্যান সেটেলমেন্টস ফর ফার্মার্স, যেটা কিনা মানব বসতি, হিউম্যান সেটেলমেন্ট অথবা ফার্ম থেকে অনেক দূরে। সেইজ জেমস ফ্রেজার, হু হ্যাজ বিন হান্টিং ফর ইট ইন আফ্রিকাজ রেইন ফরেস্ট। উনি আফ্রিকার জঙ্গলে এই মাটিটা খুঁজতেছেন। বাট আই গো লুকিং ফর ডার্ক আর্থ, আমি কালো মাটি খুঁজি রাউন্ড দ্য এজ অফ ভিলেজেস অ্যান্ড এনশিয়েন্ট টাউনস। আমি গ্রামগঞ্জ আর পুরানো শহরের চারপাশে এই মাটিটা খুঁজি। মানে তাইলে কি তাকে জঙ্গলে যাইতে হচ্ছে? মানুষ যেখানে থাকে, মানুষের ওই গ্রামের পাশে, শহরের পাশে সেই মাটিটা খুঁজে পাচ্ছে। এজ মানে কিনারা, কিনারা। ইন ট্র্যাডিশনালি ফার্মড এরিয়াস, ঐতিহ্যগতভাবে যেসব এলাকায় চাষবাস করা হয়, চাষাবাদ করা হয়, সেখানেও আমি এই মাটিটা খুঁজে পাই। ইটস ইউজুয়ালি দেয়ার, এটা নর্মালি ওখানেই থাকে যেখানে চাষবাস করা হয়, যেখানে মানুষ থাকে, গ্রামগঞ্জ আছে, সেখানেই এই মাটিটা পাওয়া যায়। অ্যান্ড দি ওল্ডার অ্যান্ড লার্জার দ্য সেটেলমেন্ট, এই মানব বসতি যত পুরনো এবং যত বড়, দ্য মোর ডার্ক আর্থ দেয়ার ইজ, তত বেশি কালো মাটি সেখানে পাওয়া যায়। অবাক করার বিষয়। যত হ্যাঁ যে মানুষ মনে করে যে এই কালো মাটিটা পাওয়া যাবে গভীর জঙ্গলে, বাট আসলে এটা পাওয়া যাচ্ছে মানুষ যেখানে থাকে সেখানে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওটা মানুষ মনে করতো, বলছে ইউ মাইট এক্সপেক্ট, আপনি হয়তো এক্সপেক্ট করতে পারেন, বাট আসলে এটা পাওয়া যায় সবখানে। সাচ ফাইন্ডিংস আর ওভারটার্নিং সাম লং হেল্ড আইডিয়াস, এই আবিষ্কারগুলা অনেক পুরনো কিছু আইডিয়াকে উল্টায় দিচ্ছে। আগে মানুষ একরকম ধারণা করতো, সেটাকে উল্টায় দিচ্ছে। কি ধারণা করতো? জাঙ্গল ফার্মার্স আর ইউজুয়ালি ব্লেমড নট জাস্ট ফর কাটিং ডাউন ট্রিজ বাট অলসো ফর এক্সস্টিং দ্য সয়েলস। যারা জঙ্গলের কৃষক, জঙ্গলে চাষাবাদ করে, তাদেরকে মানুষ ব্লেম করে না যে আপনারা গাছপালা কাটেন, আপনারা হচ্ছে কি মাটি নষ্ট করে ফেলতেছেন, মাটির উর্বরতা নষ্ট করে ফেলতেছেন, এটার জন্য ব্লেম করা হয়। অ্যান্ড ইয়েট দ্য ডিসকভারি অফ দিস রিচ সয়েলস, এই যে দামি মাটি, সেগুলোর যে আবিষ্কার ফার্স্ট ইন সাউথ আমেরিকা, প্রথমে কোথায় পাওয়া গেছে? তারপর ইন আফ্রিকা, সাজেস্ট দ্যাট ওয়েদার বাই চান্স অর ডিজাইন, এটা কি আমাদের ভাগ্য নাকি এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ডিজাইনে? মেনি পিপল লিভিং ইন রেইন ফরেস্টস, অনেক মানুষ যারা জঙ্গলে বসবাস করে, ফার্মড ইন আ ওয়ে, তারা এমনভাবে চাষবাস করতো দ্যাট এনহ্যান্সড রাদার দ্যান ডেস্ট্রয়েড সয়েলস। খেয়াল করেন, যারা জঙ্গলে চাষাবাদ করছে তারা এমনভাবে চাষাবাদ করতো যেটা মাটিকে ধ্বংস করছে নাকি আরও এনহ্যান্স করছে। এনহ্যান্স করছে মানে ডেভেলপ করছে, মানে মানুষের চাষের কারণে মাটির গুণ আরও বাড়ছে। অদ্ভুত ব্যাপার। ইনফ্যাক্ট ইট ইজ বিকামিং ক্লিয়ার, এটা স্পষ্ট হচ্ছে, দ্যাট পার্ট অফ হোয়াট উই থিঙ্ক অফ অ্যাজ লাশ পিওর রেইন ফরেস্ট, যে জায়গাটাকে আমরা এখন সবুজ জঙ্গল বা বন মনে করি, ইজ অ্যাকচুয়ালি লং অ্যাবান্ডন্ড ফার্মল্যান্ড। এটা হয়তো অনেক আগের পরিত্যক্ত একটা চাষের জমি। এনরিচড বাই দ্য ওয়েস্ট ক্রিয়েটেড বাই এনশিয়েন্ট হিউম্যানস। আজকে যে সুন্দরবন দেখতেছি, সুন্দরবনের অনেক অংশ হয়তো মানুষই, ওখানে একসময় মানুষ চাষবাস করছে, ওটা হয়তো 1000 বছর আগে পরিত্যক্ত করে গেছে, মানুষের চাষবাস করার কারণে মাটিটা উর্বর হয়ে সেটা জঙ্গল হয়ে গেছে। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন, হোয়াট ইজ সিগনিফিকেন্ট অ্যাবাউট দ্য ডার্ক সয়েল দ্যাট দ্য রাইটার ইজ রেফারিং টু। ডার্ক সয়েলের ব্যাপারে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট? দেখেন তো, অপশন এ হবে? কেন হবে না? কারণ ওই মাটিটা নিজেই তো ফার্টাইল, সেই তো ভালো মাটি। তার নিচে ভালো মাটি আছে বলছে? সে নিজেই তো ভালো মাটি, এটা নিয়ে কোনো কথা বলেনি। সেকেন্ডটা, রেইন ফরেস্টও তো আছে, বলছে রেইন ফরেস্ট উল্টা হয়েছে এটার মাধ্যমে।
তো এটা ভুল। তারপর হ্যাঁ, বলছে যেখানে ফার্মিং করা হয়েছে সেখানে এই মাটিটা বেশি পাওয়া গেছে। তার মানে ফার্মিং কি? এগ্রিকালচার, কৃষিকাজ। এগ্রিকালচার অ্যাক্টিভিটি থেকে এই মাটিটা বেশি পাওয়া গেছে। আচ্ছা, তারপর ডি হব। আচ্ছা, একটু ভালো মতন দেখেন তো। দেখেন, এই মাটিটা পাওয়া গেছে সাউথ আমেরিকাতে, আফ্রিকাতে। কোনটায় বেশি পাওয়া গেছে, কোনটায় কম পাওয়া গেছে বলছে? কম্পেয়ার করছে কোথায় বেশি কোথায় কম। হ্যাঁ, কমন মানে কি? বেশি কম? এখানে কমন কোথায় লিখছে? কোথায় লিখছে দেখেন, এই মাটি কোথায় পাওয়া গেছে? প্রথমে সাউথ আমেরিকায়, তারপর আফ্রিকায়। কোথায় বেশি? সাউথ আমেরিকাতে বেশি কমন, আফ্রিকাতে কম কমন, এমন কিছু বলছে না। হ্যাঁ, এটা ভুল। কারণ এখানে বলছে কি যে ক্লাসের মধ্যে, আপনার নাম কি ভাই? ইশতিয়াক ভাই। আপনার নাম? হ্যাঁ, আসাদ, হাসান। ক্লাসের মধ্যে ইশতিয়াক ভাই, হাসান ভাই আসছে। এখন বলছে ইশতিয়াক ভাই হাসান ভাই একটু আগে আসছে, অপশন দিছে। আমি কি এটা বলতে পারবো কে বেশি আগে আসছে, কে পরে আসছে? এটা তো বলা নাই। বলছে দুজন ক্লাসে আসছে, শেষ। তাহলে কম্পেয়ার করতে পারবো না, এটা হবে না। তারপর ই নাম্বারটা, যেহেতু বলছে হিউম্যান সেটেলমেন্টের পাশেই পাওয়া গেছে, গ্রামে পাওয়া গেছে, শহরে পাওয়া গেছে, মানুষ যেখানে বসবাস করতো সেখানেই পাওয়া গেছে। রাইট। এফ, মানুষ বিশ্বাস করতো উল্টা। মানুষ বিশ্বাস করতো যে মানুষের চাষাবাদের কারণে মাটির উর্বরতা কমে, বাট এটাকে এই বিশ্বাসটাকে উল্টাই দিছে যে না, চাষবাসের কারণে উল্টারও উর্বরতা বাড়ে। এটা আল্লাহর ইচ্ছা, বাড়াই দিছে আল্লাহ আমাদেরকে। আচ্ছা, ইট ইজ লেস প্রোডাক্টিভ দ্যাট, এটা কি কম উৎপাদনশীল? এ তো ফার্টাইল, তার উৎপাদনশীল, উর্বর। তাহলে দুইটা পাইছে এখানে, ব্যাস। তো এটা হচ্ছে, এখানে একটু সময় লাগে আসলে এটা পড়তে। আপনি চেক করবেন, দেখেন বাকিগুলো যায় না কোনোভাবে, বাকি 5টা অপশন যায় না। আচ্ছা, তাহলে একটা কাটা যাবে, একটা কাটা। অ্যান্সার দুইটা না, আপনি তো একটা ভুল অ্যান্সার করছেন। ওটা কি ঠিক অ্যান্সার? ভুল অ্যান্সার তো। ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্ক আসবে। একে তো ওটার জন্য আমি মার্ক পাবো না, সেকেন্ড ওটার নেগেটিভ মার্ক আবার ভালো একটা মার্কে কেটে ফেলবে। তাহলে আমি 2 পাইছিলাম, আমি একটা আবার ভুল করছি, আমার এই 1ও কাটা যাবে, 1 পাবো। যদি একটা জিনিস 3টে অ্যান্সার থাকে, কিন্তু আমি দেখতেছি যে 2টা কারেক্ট, কিন্তু আরেকটা আমি পাইতেছি না, কিন্তু অ্যান্সার আরেকটা আছে, আমি পাইতেছি না। আমি যদি 2টা দিই তাহলে আমি করবো, তাহলে তো 2 মার্ক পাবো সলিড, কোনো মার্ক কাটা যাবে না। তাহলে আমি 3টা, মানে আমি যা অ্যান্সার করছি ঠিক অ্যান্সার করছি। মানে পিটি এটা বলছে না যে আমার প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য আমি আমার এক্সামে যে পরীক্ষা দিচ্ছে তাকে আমি 1 নাম্বার দেব, এটা ভ্যারি গুড। তো আমি কোন একটা পরীক্ষা কোন একটা উত্তর দেওয়ার জন্য 5 মার্ক পেতে পারি, কোন একটা জন্য এটা বলছে যে একটা উত্তরে 1 নাম্বারই পাবো। তো আমরা এটা আমার যে আজকে বলে রিডিং এর, যদি আমি ফিল দ্য ব্ল্যাঙ্ক কার্ড করে দিলে আমার একটা কাছে ফিল দ্য ব্ল্যাঙ্ক কার্ড করলে আমার এখানে 25 নাম্বার হবে। রাইট রাইট রাইট। তার মানে এটা বোঝা গেল যে একটা কার্ড করার জন্য না, ডিফারেন্ট নাম্বার সেগমেন্টেশন করা। এক্স্যাক্টলি, মানে এটা আমার খুবই ফ্রেন্ডলি একটা পরীক্ষা। আইএলসে যেমন একটা ইয়াতে কেটে ফেললে আমার ওইটাই শেষ। এবং হচ্ছে কি আমার দেখা যায় যে আমি কথা রাইটিংয়ে পাইছি 75, বাট 7.5, রিডিংয়ে পাইছি 5.5। রাইটিং কিন্তু রিডিংকে হেল্প করে না, পিটিতে হেল্প করে। পিটিতে রাইটিংয়ের কোয়েশ্চেন রিডিংয়ে মার্ক দেয়, লিসেনিংয়ের কোয়েশ্চেন রিডিংয়ে মার্ক দেয়, সবখান থেকে টেনে ওরা ভাগ করে দেয় আমাকে। ওটা একটা মক টেস্ট দিলে আমি বুঝাই দিব, একটা মক টেস্ট দিলে তখন আপনি দেখবেন ব্রেকডাউন দিবে, তা আমি বুঝাই দিব। আমি 3টা মডিউলে আমি কমপ্লিটলি 5 এর উপরে পাইছি, একটা মডিউলে আমি 45 পাইলাম। তখন দেখা যায় 52 এর মতন আসবে, 52-51 এমন আসবে। বাট সবগুলোই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো করতে, ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। আমাদের এখন ইনশাল্লাহ নেক্সট ইয়াতে আমরা একদম ফ্রেশ থেকে স্টার্ট করবো লিসেনিং। হ্যাঁ, কোনটা? আমি সবচেয়ে বেশি ক্লাস নেই, টাচের কি আছে? মানুষ ক্লাস নেয় 12টা সর্বোচ্চ, যে কোনো সেন্টার
আমি নিই 18টা, পান আসেন নাই কেন? পান নাই নাকি আপনাকে মানে আসেন নাই? হ্যাঁ, রেকর্ড আছে, ইউটিউবে এটা রেকর্ড আছে। হ্যাঁ, এটা আপনার রেসপন্সিবিলিটি ক্লাসটা ঠিক মতন করা। হ্যাঁ, আমি এটা দিই অফলাইন না, ওনাদের জন্য দিই, আসে না তো। এই যে দেখেন আজকে অর্ধেক নাই, 15 জন ছিল না, আজকে হচ্ছে 10 জনই নেই। কী করবো? এনারা যদি বলে যে ভাই আমাকে ওই ক্লাসটা আবার রিপিট দেন, তাহলে আমি কি নতুন একটা আপনাকে নতুন মডিউলটা আমি দেখাতে পারবো? তো রিপিট দেখাইতে দেখাইতে তো আমার টাইম চলে যাবে, ওনার তো পরীক্ষার টাইম আছে। আপনাকে এমনিতে আমি ক্লাস দিই সবচেয়ে বেশি, খেয়াল করবেন, সবাই দেয় 12টা ক্লাস পিটিতে পুরো কোর্সে, আমি দিই 18টা ক্লাস। এটা আপনারা ভ্যালু করা উচিত, ভ্যালু করা উচিত, এটাকে গুরুত্ব দিয়ে আপনাদের আসা উচিত। তারপর আমি আপনাদের সুবিধার্থে কী দিচ্ছি, রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসের পুরোটা আমি রেকর্ড করে দিচ্ছি, মানে সবার জন্য ফ্রি নাকি? ইউটিউবে না, সবাই দেখতে, মানে আপনারা যারা নতুন তারা বুঝবেও না কি পড়াচ্ছি। যারা আপনারা ক্লাসে, যেমন উনি জানে যে ওনার কোন টপিকটা মিস গেছে, ওই দেখবে ওই টপিকটাতে ও আছে, উনি ওইটা সুন্দর মতন দেখে দেখবে আমার বন্ধুরা ক্লাস করছে সবাই, ওই যে ও অ্যান্সার দিছে, ওই যে ও পারে নাই, আচ্ছা ঠিক আছে ও অ্যান্সার দেখে নেবে সব ঠিক মতো। না, তবে ক্লাসে উপস্থিত হওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একটা স্টুডেন্টের দায়িত্ব, করতে পারবো না, আমি এটা আমার এটা উচিত। আর আমরা কয়দিন ক্লাস করি? আমরা তো স্কুল না, 1 বছর ক্লাস করতেছি না, এই 2-4 দিন ছুটি নিতে পারবো। ক্লাস করতেছি আমরা 1 মাস 1.5 মাস। তো ওই দিন কে জানি একজন বলছে যে ভাই আপনি রিডিংয়ে 4টা ক্লাস করান, কেমনে কি? মানুষ তো 2টা ক্লাস করে, 2টা ক্লাসে রিডিং শেষ করে, একদিন সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একদিন হচ্ছে গিয়ে সব রিঅর্ডার আর এমসিকিউ। আমি বলছি ভাই ওইটাও করা যায়, খুব ওটা খালি টিচার নিজেই পড়লো আর কি, স্টুডেন্টের সাথে প্র্যাকটিস হয় কিনা আমি জানি না, বাট আমি ভাগ ভাগ করে আস্তে আস্তে করে করাই, সময় একটু বেশি নেই। তো এই আর কি, আপনারা যদি আমার কাছে পড়ে ভালো না করেন তাইলে এটা চরম ব্যর্থতা, এটা বুঝবেন, বলছি তো। আর যে কোনো একটা টিচারের ক্লাস দেখবেন, এটা করতে যাবেন, যে কোনো টিচার, এটা আমি বলে দিলাম, বলবেন যে না ভাই আপনার মতন পড়ায় নেই, মানে খুব ফাস্ট পড়ায়, মানে দরকারের চেয়ে বেশি। আমরা আইএলটিএস ক্লাস 2 মাস করছি, আমাদের স্কিল ডেভেলপমেন্টে আরো 2 মাস সময় না, পিটিতে লাগে হচ্ছে 12টা ক্লাস সবাই বলে। আমরা আইএলটিএস তো শুনেছিলাম কত মাসে? জি কত মাসে? 2 মাস করছি। 2 মাস। 12টা ক্লাস তো সবখানে করায়, এই যে কোনো সেন্টার পিটিতে। আমি দেখছি হয় না, হয় না, হয় না, স্টুডেন্টগুলো করে কি কোনো হয় না, কাভার হয় না ঠিক মতন, পরে কি আবার অ্যাডমিশন নেয়। তো এইটা হচ্ছে ওদের সম্ভবত একটা ট্যাকটিক, যে ওরা আরেক দফা আটকায়, হ্যাঁ বেশি জিনিস একবারে ক্লিয়ার করে দিব, ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে? কিন্তু এই যে পড়লাম আমরা, হ্যাঁ কোয়েশ্চেনটা হয়তো, এই কোয়েশ্চেনটা হয়তো খুব বেশি আমি বলবো গুরুত্ব